হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা পরিবেশগত রসায়ন গুচ্ছের জন্য একদম কম্প্যাক্ট ভাবে শেষ করব। আমাদের মূল চিন্তাটাই থাকবে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে এই চ্যাপ্টারটা শেষ করা যায় সেই দিকে। তো এই চ্যাপ্টারের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বয়েল, চার্লস, গেলুসাকের এদের যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো থেকে অনেক পরিমাণে কোশ্চেন আসে। তো সূত্রগুলো আমি নাম বলবো না, একদম ডিরেক্ট লিখে দিব প্রয়োজনীয় যেগুলো সূত্র এবং কনসেপ্ট লাগবে, তারপরে আমরা ডিরেক্ট কোশ্চেন সলভিং এ চলে দেবো। তো প্রথম যেটা সেটা হচ্ছে P1 V1 ইকুয়াল P2 V2, তারপরে V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2, আর একটা P1 বাই T1 ইকুয়াল P2 বাই T2। সমন্বয় সূত্র আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। আদর্শ গ্যাসের সমীকরণ যেটা আছে সেটা হচ্ছে PV ইকুয়াল nRT। আমরা সবাই জানি n ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। হ্যাঁ, ডাব্লিউ হচ্ছে যে প্রদত্ত যে ভরটা সেই ভর, আর এটা হচ্ছে আণবিক ভর। অথবা গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি বাই 22.4। কখন এটা এসটিপিতে লিখতে পারবো? হ্যাঁ, 22.4 লিটার এসটিপিতে। এটাও কিন্তু আমাদের সেক্ষেত্রে লিটার নিতে হবে। তারপরে এন ইজ ইকুয়ালস টু লেখা যায়, আর অনেক কিছু লেখা যায়। এই দুইটা জানলে আমাদের মোটামুটি হয়ে যাবে। ডাব্লিউ বাই এম এটা জানলে হয়ে যাবে, আর কিছু লাগে না। তো এখান থেকে আমরা সেভাবে লিখতে পারবো পিভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি। তো এমটাকে যদি এই পাশে আনি এবং ভিটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে পিএম ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি আর টি। ডাব্লিউ বাই ভি, হ্যাঁ, এটাই তো হচ্ছে ঘনত্ব, বা যেটাকে বলা হয় ডি আর টি। ওই সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট, পিএম ইজ ইকুয়ালস টু ডি আর টি, এটা ইম্পর্টেন্ট। পিভি ইকুয়াল এন আর টি, এটা ইম্পর্টেন্ট। এই তিনটা আর একটা চারটা, এই কয়েকটা সূত্র জানলে এই টপিকতে আমরা মোটামুটি সব কোশ্চেন সলভ করতে পারবো। তো এখন কোশ্চেন সলভিং এ চলে যাই। 1 নম্বরের কোশ্চেনে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি? পিভি ইকুয়াল এন আর টি। হ্যাঁ, তো পিভি ইকুয়াল এন ইকুয়াল কি জানি আমরা? ডাব্লিউ বাই এম। তো এখানে ডাব্লিউ হচ্ছে 7 গ্রাম, এবং নাইট্রোজেন গ্যাসের জন্য আমরা তার আণবিক ভর জানি 28। আর এবং টি তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে তো কেলভিনে ইউজ করতে হয়। কেলভিনে ইউজ করার জন্য আমরা 273-এর সাথে 27 যদি যোগ করি তাহলে আসে 300 কেলভিন। হ্যাঁ, তো এখানে 300 কেলভিন দিলাম। কাটাকাটি করলে 4×7 = 28, কাটলে 300-কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে 75 আসবে। তাহলে এখান থেকে আসে পিভি ইকুয়াল 75। আর এটা হচ্ছে অ্যান্সার। কয় নাম্বার আছে? 1 নম্বর আছে। 1 নম্বর, সরি, 2 নম্বর আছে। 2 নম্বরে এটা বলছে যে যদি 5 লিটার কোনো গ্যাসের চাপ ও কেলভিন তাপমাত্রা দ্বিগুণ হয় তাহলে তাহলে তার আয়তন কত? তাহলে এখানে আমাদের 5 লিটার আয়তন দেওয়া আছে, চাপ এবং কেলভিন তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে, তাহলে আয়তন কত? আমরা কি জানি? P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। তো P1 এর জায়গায় রাখলাম, V1 5 লিটার বাই T1 ইকুয়ালস টু, এখানে বলছে যে চাপ দ্বিগুণ হচ্ছে, তাহলে P2 ইকুয়ালস টু 2P1। একবার লেখা যায় 2P1 V2। আর কেলভিন তাপমাত্রাও দ্বিগুণ হয়েছে, তাহলে 2T2 T1 লেখা যায়। T2 ইকুয়ালস টু 2T1, তো একবার লিখছি 2T1। তো এই T1 কাটাকাটি, P1 কাটাকাটি, A2 কাটাকাটি, তাহলে V2 সমান সমান আসে 5 লিটার। বি নাম্বার অ্যান্সার। আর শেষেরটা এখানে বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 ml পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনা হলে এর আয়তন কত হবে? তো আমরা কি জানি? V1 বাই T1 ইজ ইকুয়ালস টু V2 বাই T2। তো প্রথমে আসছিল 300 ml, এবং তখন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। 27 মানে 300 কেলভিন। আর পরের আয়তনটা চাইছে, তো V2 চাইছে, আর T2 এখানে আছে 60 ডিগ্রি সেলসিয়াস। তো 60 ডিগ্রি সেলসিয়াসকে যে আমরা
কেলভিনে নেই, 273 যোগ 7 280, 300 কাটাকাটি, তাহলে V2 হবে 280 মিলিলিটার। 280 এই নাম্বার, এটা হবে অ্যান্সার। 25°C তাপমাত্রায় ও 1 atm চাপে 4 লিটার অক্সিজেনকে 0.8 লিটারে পরিণত করতে চাপের কত বৃদ্ধি হবে? এটা অনেক সহজ একটা কোয়েশ্চেন। তো আমরা কি জানি? হ্যাঁ, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। হ্যাঁ, পরবর্তীতে আমাদেরকে 0.8 লিটার করতে হবে। তো আমাদের এখানে চাপের বৃদ্ধি কত সেটা বলছে। তো এখানে তাপমাত্রা সেম থাকে। তো P1 V1 is equals to P2 V2। প্রথমে চাপ কত ছিল? 1 atm। তখন আয়তন ছিল 4 লিটার। পরবর্তীতে P2 দেওয়া থাকলো, আয়তন ছিল 0.8 লিটার। আমাদেরকে বলছে যে P2 বের করলে সেখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো। তো P2 ইকুয়াল লেখা যায় 4/0.8। 0.8 মানে কি? 8/10। তো 10 গেল উপরে, 8 থাকলো নিচে, 5 লিটার। তো P2 এখানে আমাদের 5 লিটার পাই, কিন্তু আমাদের এখানে তো P2 চাইনি, আমাদের বলছে যে চাপের কত বৃদ্ধি হবে, বৃদ্ধিটা চাইছে। আগে আসলে 1 এটিএম, সরি 5 এটিএম, আগে আসছিল 5 এটিএম, আগে আসছিল 1 এটিএম, পরে হয়েছে 5 এটিএম। তাহলে চাপের বৃদ্ধি কতটুকু? বৃদ্ধি হয়েছে 4 এটিএম। 5 থেকে 1 বিয়োগ করলে তো 4 হয়, তাহলে 4 এটিএম চাপের বৃদ্ধি হয়েছে। তারপরেরটাই বলছে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কিরূপ হবে? আমরা কি জানি? আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি। হ্যাঁ, তো এখান থেকে আমরা লিখতে পারি পিএম ইকুয়াল ডিআরটি। তাহলে পি ইজ প্রপোর্শনাল টু ডি। পি হচ্ছে চাপ, ডি হচ্ছে ঘনত্ব। হ্যাঁ, তো চাপ যদি বাড়ে তাহলে ঘনত্বও বাড়বে, তাই কি না? তো গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বও বাড়বে। 27°C তাপমাত্রায় এবং বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুর আয়তন 500 সেন্টিমিটার কিউব এবং বায়ুর চাপ স্থির থাকলে কত তাপমাত্রায় আয়তন দ্বিগুণ হবে? আচ্ছা, তাহলে আমাদের এখানে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক। তো আমরা কি জানি? V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। তো প্রথমে আমাদের আয়তন ছিল 500 সেন্টিমিটার কিউব এবং তখন তাপমাত্রা ছিল 27°C। তো এটা কেলভিনে নিলে 300। পরবর্তীতে আয়তন আমাদেরকে বলছে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ যদি হয়, আগে ছিল 500, এখন হবে 1000। আর তাপমাত্রাটা এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে বলছে। 0 0 0 0 কাটাকাটি। হ্যাঁ, তো এখানে T2 × 5 আর এদিকে 3000। 5 যদি ভাগ হয়ে যায় এদিকে, 5 6 30, তার দুইটা শূন্য থাকে। আর T2 হচ্ছে 600 কেলভিন। 600 কেলভিন অপশনে আছে নাই? সেটা যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে নেই, তাহলে কত আসে? 600 থেকে 273 বিয়োগ করলে 327। 327°C আসে। এই নাম্বার হবে অ্যান্সার। এই কোশ্চেনে বলছে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক ও তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করা হলে আয়তন কত? হ্যাঁ, এটা বলছে। তো আমরা কি জানি? P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এখানে বলছে যে চাপ অর্ধেক, অর্থাৎ এখানে P2 ইকুয়াল P1 বাই 2 আর তাপমাত্রা দ্বিগুণ, অর্থাৎ T2 ইকুয়াল 2T1। এটা করা হয়েছে। তো P1 এর জায়গায় V1 এর জায়গায় T1 এর জায়গায় P2 সমান P1 বাই 2, P1 বাই 2। আর V2 টাই তো আমার বের করতে বলছে। আর T2 সমান 2T1। তো এই T1 কাটাকাটি, P1 কাটা। তো এখানে 2 দিয়ে 4, V2 সমান সমান আসে 4 V1। তো 4 গুণ কোথাও আছে? নাই।
পূর্বের 4 গুণ কোথাও নেই, তাহলে অ্যান্সার হবে কিছুই নয়, এটা হবে অ্যান্সার, কোনোটি নয়, সেটা হবে অ্যান্সার। সম আয়তন পাত্রে কোনো গ্যাসটির চাপ সর্বনিম্ন, তাহলে আয়তন সেম, আয়তন সেম, এই অপশনগুলোতে যে গ্যাসগুলো আছে সবগুলোর আয়তন সেম, তার মধ্যে চাপ সর্বনিম্ন কোনটি সেটা আমাদেরকে বের করতে বলছে। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি জানি, পিভি ইকুয়াল এনআর টি, সরি। তাহলে এখানে আমরা লিখতে পারি পি ইজ প্রপোর্শনাল টু এন। হ্যাঁ, তো এন ইকুয়াল কি জানি, এন ইকুয়াল ডাব্লিউ বাই এম। তো এখানে যার মোল সংখ্যা বেশি হবে তার চাপ বেশি হবে, যার মোল সংখ্যা কম হবে তার চাপ কম হবে, তাই তো? তাহলে এখানে কার মোল সংখ্যা কত? এখানে ক্লোরিনের মোল সংখ্যা 71/71 1 আসে, হিলিয়ামের মোল সংখ্যা আসে 8/4 2, অক্সিজেনের মোল সংখ্যা আছে 16/32 হাফ, অ্যামোনিয়ার মোল সংখ্যা আছে 17/17 1। তো এখানে সর্বনিম্ন মোল সংখ্যা হচ্ছে অক্সিজেনের, তাই চাপ সর্বনিম্ন হবে অক্সিজেনের, তাহলে সি নাম্বার হবে অ্যান্সার। তারপরেরটাই, আদর্শ গ্যাসের জন্য পিভি বনাম 1/p লেখচিত্র হবে একটি। আমরা কি জানি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম 1/p হোক কিংবা পিভি বনাম 1/v হোক, এদের যে লেখচিত্র সেটা হয় এক্স অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল হয়। তাহলে এখানে পিভি বনাম 1/p লেখচিত্র হবে একটি এক্স অক্ষের সমান্তরাল, ডি নাম্বার হবে অ্যান্সার। যদি 3 লিটার আয়তনের কোনো গ্যাসের চাপ ও পরম তাপমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন কত সেটা জানতে চাইছে। তো আমরা কি জানি, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল P2 V2 বাই T2। তো P1 V1 প্রথম আয়তন কত ছিল, 3 লিটার, বাই T1 ইকুয়াল, বলছে যে চাপ আর পরম তাপমাত্রার দ্বিগুণ, পরম তাপমাত্রার দ্বিগুণ মানে 2P1 V2, আর তাপমাত্রা যদি দ্বিগুণ করতে হবে 2T1। হ্যাঁ, T1 কাটাকাটি, P1 কাটাকাটি, 2 কাটাকাটি, V2 ইকুয়াল 3 লিটার। হ্যাঁ, যা আসলে তাই থাকবে, বি নাম্বার। অ্যাভোগাড্রোর সংখ্যার অর্ধেক সংখ্যক কার্বন ডাই অক্সাইড এর অণুর ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ। তো এখানে আমাদের দেওয়া আছে কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা দেওয়া আছে n ইজ ইকুয়াল অ্যাভোগাড্রোর সংখ্যার অর্ধেক, এটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমার আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে, তাহলে পিভি ইকুয়াল এন আর টি, পিভি ইকুয়াল এন ইকুয়াল কি লেখা যায়, এন ইকুয়াল লেখা যায় এন বাই এন এ। হ্যাঁ, এন বাই এন এ আর টি। তো এখানে এন ইকুয়াল এন এ বাই 2, কারণ অন্য সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার অর্ধেক, তো এন এ বাই 2 আর নিচে এন এ আছে আর টি, এন এ কাটাকাটি আর টি বাই 2। তো এই 2টা যদি পাশে পার করা হয় তাহলে 2pv ইকুয়াল আর টি, এটা হবে আদর্শ গ্যাসের সমীকরণ, 2pv ইকুয়াল আর টি, বি নাম্বার। 1 atm চাপে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 0.5 লিটার হলে উক্ত তাপমাত্রায় 2 atm গ্যাসটির আয়তন কত হবে? তো P1 V1 ইজ ইকুয়াল P2 V2। তো প্রথমে চাপ আছিল 1 atm এবং প্রথমে আয়তন আছিল 0.5, পরে আয়তন আছে 2 atm এবং সেক্ষেত্রে আমার পরে চাপ হচ্ছে 2 atm, সেক্ষেত্রে আমার আয়তনটা লাগবে V2 লাগবে, V2 ইকুয়াল 0.5 বাই 2। 0.5 মানে কি 1/2 আর নিচে আছে 1/2, 1/4। তো 1/4 মানে কি 0.25, V2 হবে 0.25 লিটার, 0.25 লিটার, বি নাম্বার, 3 নাম্বার হবে অ্যান্সার। এসএটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? শুধু এখানে এসএটিপিটার মনে রাখলে হবে না, সাথে এসটিপি এনটিপিটাও মনে রাখা আমাদের জন্য দরকার। এখানে সহজ যদি মনে রাখি, এসটিপি হচ্ছে 22.4 লিটার, এসএটিপি হচ্ছে 24.789 লিটার এবং এনটিপি হচ্ছে 24.4 লিটার। হ্যাঁ, এই তিনটা মনে রাখলে হবে। তাহলে এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত, 24.789 লিটার, এটা হবে অ্যান্সার। প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ঘনত্ব 29 কেজি পার মিটার কিউব হলে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
গ্যাসের ঘনত্ব কত? আমরা কি জানি? আমরা জানি d1 t1 is equals to d2 t2। তো প্রথমে আছিল 29 এবং প্রথমে তাপমাত্রা প্রমাণ যেহেতু তাহলে 273। আর এদিকে d2টা বের করতে হবে এবং সেক্ষেত্রে তাপমাত্রা 17°C। কেলভিনে নাও, কেলভিনে নিলে 273 যোগ 17 কত আসে? 290 আসে। এদিকে 290 d2 ইকুয়াল 29 273/290 কাটাকাটি করলে নিচ থেকে 10 ভাগ করলে 27.3 kg/m3। কই আছে? এই নাম্বারে आंसर। বোলসম্যান ধ্রুবকের একক কোনটি? বোলসম্যান ধ্রুবক কি? R/Na মান কত আছে? মান 1.38 × 10⁻⁻23 জুল পার কেলভিন পার মলিকিউল। হ্যাঁ, পার মলিকিউল কই আছে? এটা জুল পার কেলভিন পার মলিকিউল, এটা হবে आंसर। এসটিপিতে 64 গ্রাম অক্সিজেনের গ্যাসের আয়তন কত? এটা অনেকভাবে করা যায়, সহজভাবে হচ্ছে ঐকিক নিয়মে। তো এসটিপিতে 32 গ্রাম অর্থাৎ 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 32 গ্রামের জন্য 22.4 লিটার, তাহলে 64 গ্রামের জন্য কত আসবে? 32কে 2 দ্বারা গুণ করলেই তো 64 হয়, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কত আসে? 44.8 লিটার। ঐকিক নিয়মে করলে এটা ভালো হয়। আরেকবার, এসটিপিতে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোল মানে 32 গ্রাম। আর এখানে বলছে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? 64 গ্রাম অর্থাৎ 2 মোল। 2 মোলের জন্য কত হবে? 2 × 22.4, তাহলে 2 × 22.4 হয় 44.8, তাহলে 44.8 বি নাম্বার হবে आंसर। এই কোশ্চেনে বলছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে মোলার ভর নির্ণয়ের কোন সম্পর্কটি সঠিক? হ্যাঁ, সেটা জানতে চাইছে। তো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি? PV = nRT। PV n কি লেখা যায়? W/m/RT। তো এই m যদি এই পাশে আনি এবং v যদি এই পাশে আনি তাহলে কি হয়? Pm = W/v/RT। এই W/v এটাই তো ঘনত্ব, যেটাকে d দ্বারা প্রকাশ করা হয়, ডেনসিটি। তো Pm = dRT। এখান থেকে মোলার ভর m = লেখা যায় dRT/p। dRT/p লেখা যায়। এক নম্বরের সাথে এই নাম্বারের সাথে মিলে যায়, এই নাম্বার आंसर। নিচের কোনটি বয়লের সূত্র? আমরা বয়লের সূত্র কি জানি? যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, তাই না? তো স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, V is inversely proportional to P। এটা হচ্ছে বয়লের সূত্র। তো এখানে তো বি নাম্বার সেটা আছে, বি নাম্বার হবে आंसर। আর চার্লসের সূত্র কি? যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে আয়তনও তত বাড়বে। V is proportional to T, বি নাম্বার आंसर। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলছে যে স্থির তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে 100 মিলি হাইড্রোজেন গ্যাসের উপর কত চাপ প্রয়োগ করলে এর আয়তন 76 মিলি হবে? হ্যাঁ, তো এখানে আমাদের এক বায়ুমণ্ডলীয় চাপে 100 মিলি দেওয়া আছে। পরের চাপটা আমাদেরকে বের করতে বলছে। তো P1 V1 = P2 V2। তো এক বায়ুমণ্ডলীয় চাপ, এখানে কিন্তু অপশনে সবগুলা মিলিমিটার মার্কারে আকারে দেওয়া আছে, তাহলে আমরা এটা এই যে চাপটা লিখবো এটা কিন্তু 1 atm লিখবো না, এটাও মিলিমিটার মার্কারে আকারে লিখবো। অর্থাৎ 1 atm মানে কি? 1 atm অর্থাৎ 760 মিলিমিটার মার্কারে, তাই না? তো এখানে আমরা P1 760 লিখবো এবং প্রথমে আয়তন ছিল 100 মিলি। P2টা আমাদেরকে বের করতে বলছে এবং V2টা দেওয়া আছে 76 মিলি। তো এই 76কে যদি এই পাশে পার করি, কাটাকাটি করলে এখানে থাকে 10, 1000 আসে। P2 কত আসবে? P2 আসবে 1000। 1000 কি আসবে? মিলিমিটার মার্কারি। হ্যাঁ, এটা হবে आंसर, বি নাম্বারে আছে। এখন আমরা গ্রাহামের ব্যাপন সূত্রে চলে যাব।
তো গ্রাহামের ব্যাপন সূত্র অনেক সহজ। বেশিক্ষণ লাগবে না এটাতে। তো আমাদের যে জিনিসটা জানতে হবে যে ব্যাপন হার আর এইটা ঘনত্বের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, গ্যাসের ঘনত্বের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং গ্যাসের যে আণবিক ভর আছে তার সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার ব্যাপন হার এটা সময়ের সাথেও ব্যস্তানুপাতিক। কেন? যার ব্যাপন হার বেশি সে দ্রুত ছড়িয়ে পড়বে এবং সেখানে সময় লাগবে কম। যার ব্যাপন হার কম সেখানে সময় লাগবে অনেক বেশি। তাহলে ব্যাপন হার সময়ের সাথে ব্যস্তানুপাতিক এবং আয়তনের সাথে সমানুপাতিক। হ্যাঁ, এই কয়েকটা জিনিস জানলেই হয়ে যাবে। তো এখান থেকে যে সূত্রটা আসে সেই সূত্রটা হচ্ছে R1 বাই R2 ইকুয়াল রুট ওভার অফ D2 বাই D1 ইকুয়াল রুট ওভার অফ M2 বাই M1 ইকুয়াল T2 বাই T1 ইকুয়াল V1 বাই V2। এটা যদি মনে রাখতে পারি তাহলে এখান থেকে মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে। প্রথম নাম্বারের কোয়েশ্চেনে বলছে কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে। তো ব্যাপন মূলত যখন তাপমাত্রা বেশি হয় তখন ব্যাপন হার বেশি হয় এবং যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি হয়। তো এখানে অপশনে বলছে যে 5°C কার্বন মনোঅক্সাইড, বি নাম্বারে বলছে 35°C কার্বন মনোঅক্সাইড, 5°C নিয়ন এবং 35°C নিয়ন। এখানে অপশন এলিমিনেট করেই অ্যান্সারটা বের করা যায়। তো এখানে 5°C কার্বন মনোঅক্সাইড আছে এবং 35°C তাপমাত্রায় কার্বন মনোঅক্সাইড আছে। ধরে নিলাম যে কার্বন মনোঅক্সাইড অ্যান্সার হবে, তাহলে তো 5°C যে কার্বন মনোঅক্সাইড সেটা তো হবে না, হইলে 35°C এটা হবে। তাহলে এই 5°C এটা কাটা দেওয়া যায় এবং এই দুটার ক্ষেত্রে 5°C নিয়ন আছে, 35°C নিয়ন আছে। ধরলাম যে নিয়ন অ্যান্সার হবে, তাহলে 5°C যে নিয়ন সেটা তো অ্যান্সার হবে না, হইলে 35° অ্যান্সার হবে। কেন? কারণ তাপমাত্রা বাড়ালে ব্যাপন হার বৃদ্ধি পায়। তাহলে এটাও কাটা, এই অপশনও বাদ দেওয়া যায়, এই অপশনও বাদ দেওয়া যায়। তাহলে এখন এই দুটার মধ্যে কার্বন মনোঅক্সাইড আর নিয়ন। কার্বন মনোঅক্সাইড আর নিয়ন, হ্যাঁ, এই দুটার মধ্যে আণবিক ভর কার কম সেটা আমাদের দেখতে হবে। নিয়নের আণবিক ভর হচ্ছে 20 এবং কার্বন মনোঅক্সাইডে কার্বনের হয় 12, অক্সিজেনের হয় 16, কত হয় 28। তাহলে নিয়নের যেহেতু আণবিক ভর কম তাই নিয়নের ব্যাপন হার সর্বাধিক হবে। তাহলে ডি নাম্বার হবে আনসার। 2 নম্বরে বলছে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোনো একটি গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। গ্যাসটির আণবিক ভর বের করতে বলছে। তো ধরলাম হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার RH, এইচ টু লেখা যায়, আমি RH লিখলাম। এটা অজ্ঞাত একটা গ্যাসের ব্যাপন হার RX এর 6 গুণ। হ্যাঁ, সেটা 6 গুণ করে দিলাম। তাহলে গ্যাসটির আণবিক ভর আমাকে বের করতে বলছে। তাহলে এখান থেকে আসে RH বাই RX ইকুয়াল 6, তাই কিনা? তো আমরা এখানে কি লিখতে পারি যে RH বাই RX ইকুয়াল রুট ওভার অফ MX বাই MH, তাই কিনা? তো আমরা সেটাই এখানে লিখে দিই যে রুট ওভার অফ MX বাই MH, এদিকে 6। তো এই রুট এদিকে আনলে স্কয়ার হয়ে যাবে MX। আর হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? 2 না? H2 তো এখানে, তো 2 আর এদিকে 36। তাহলে MX আসে 36 দোকান 72। তাহলে আণবিক ভর কত হবে? অজ্ঞাত গ্যাসের আণবিক ভর হবে 72 গ্রাম পার মোল। বি নাম্বার অ্যান্সার। সেটাই বলছে যে কোন গ্যাস জোড়ায় ব্যাপন হার সমান। ব্যাপন হার সমান তার মানে আণবিক ভর হতে হবে সমান। আণবিক ভর যখন সমান হয় তখন তাদের মধ্যে ব্যাপন হারটা সমান হয়ে যায়। তো এই নাম্বারে যদি আমরা দেখি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আসে 44 আর NO2 এর আণবিক ভর বের করতে হবে। নাইট্রোজেনের 14 এর 32 কত আসে? 14 আর 32 কত আসে? 46। তাহলে এর 46। আচ্ছা, এখানে যদি দেখি কার্বন ডাই অক্সাইডের 44 আর N2 এর হয় 28 আর অক্সিজেনের হয় 16, কত আসে? এখানে 44 আসে।
তো কার্বন ডাই অক্সাইড এবং N2 এই দুইটার আণবিক ভর যেহেতু সমান, তাহলে এই জোড়ার ব্যাপন হার সমান। তাহলে আনসার হবে বি নাম্বার। 1 নাম্বার এখানে বলছে যে একই শর্তাধীনে কোন গ্যাসটির ব্যাপিত হতে অধিক সময় লাগবে। তো ব্যাপিত হতে অধিক সময় লাগবে অর্থাৎ ব্যাপন হার কম। তো ব্যাপন হার কার কম হবে? যার আণবিক ভর বেশি। তো এখানকার মধ্যে কার আণবিক ভর কত, তাহলে বের করলে তো আমি বুঝতে পারবো কার ব্যাপিত হতে অধিক সময় লাগবে। অ্যামোনিয়ার হচ্ছে 17, কার্বন ডাই অক্সাইডের 44, হাইড্রোক্লোরিক অ্যাসিডের হচ্ছে 36.5, সালফার ডাই অক্সাইডের সালফারের হলো 32, অক্সিজেনের 32। তাহলে 32 32 64। তাহলে কার আণবিক ভর বেশি? সালফার ডাই অক্সাইডের আণবিক ভর বেশি। সালফার ডাই অক্সাইডের আণবিক ভর বেশি, তার মানে এর ব্যাপিত হতে অধিক সময় লাগবে, ব্যাপন হার কম। আচ্ছা, অ্যামোনিয়া সাদা ধোঁয়া উৎপন্ন করে কোন অ্যাসিডের সাথে? আমরা একটা বিক্রিয়া সবাই জানি যে অ্যামোনিয়ার সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তখন অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যা সাদা ধোঁয়া। তাহলে অ্যামোনিয়া সাদা ধোঁয়া উৎপন্ন করে কোন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে? সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা এখন ডাল্টনের আংশিক চাপ সূত্রে চলে যাব। তো ডাল্টনের আংশিক চাপ সূত্রে চলে যাব। তো প্রথমে যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে কোনো একটি পাত্রে মোট চাপ হবে, সাপোজ কোনো একটি পাত্রে এ গ্যাস আছে আর বি গ্যাস আছে। তো পাত্রের মোট চাপ হবে এ এর আংশিক চাপ যোগ বি এর আংশিক চাপ, অর্থাৎ এ এর আংশিক চাপ আর বি এর আংশিক চাপ যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পাত্রের মোট চাপ। হ্যাঁ, এখন আংশিক চাপের বের করার সূত্র আছে। আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশটা কি? মোল ভগ্নাংশ হচ্ছে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। হ্যাঁ, আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশটা কি? মোল ভগ্নাংশ হচ্ছে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, তাহলে মোল ভগ্নাংশ পাওয়া যাবে। এখান থেকে আরেকটা সূত্র আসে যে পিভি ইকুয়াল P1V1 প্লাস P2V2 প্লাস ডট 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 PNVN। এই সূত্রগুলো লাগবে। তো এই সকল বেসিক সূত্রগুলো আমাদের জানা লাগবে, অত বেশি সূত্র নেই এখানে। তো এখন আমরা কোশ্চেন সলভে চলে যাই। এই টপিকের প্রথম কোশ্চেনে বলছে যে স্থির তাপমাত্রায় 30 সেন্টিমিটার মার্কারি চাপে 200 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস এবং 40 সেন্টিমিটার মার্কারি চাপে 300 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসকে 400 সেন্টিমিটার কিউব আয়তনের শূন্য ফ্লাস্কে রাখা হলে মিশ্রণের মোট চাপ কত? আমরা কি জানি? আহারে, আমরা জানি যে পিভি ইকুয়াল P1V1 প্লাস P2V2, জানি না? জানি তো। তো P1 কত? 30, V1 কত? 200 প্লাস P2 হচ্ছে 40 সেন্টিমিটার মার্কারি আর V2 হচ্ছে 300 সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে আসে 3 2 6 আর 3টা শূন্য, 3 4 12 আর 3টা শূন্য, কত আসে? 16, 12 আর 6 18, 3টা শূন্য। তো এদিকে ভি আছে, ভি এর মান দেওয়া আছে 400 সেন্টিমিটার কিউব। তো পি ইকুয়াল লেখা যায় বাই 400, 0 0 0 0 কাটাকাটি, তাহলে 180 বাই 4, 4 দ্বারা 18 কাটলে বালা 4.5, তাই না? 4 4 16 আর 2 থাকে, 2 হাফ, তাহলে 4.5, তার সাথে 10 গুণ আছে, তাহলে 45 সেন্টিমিটার মার্কারি। তাহলে মিশ্রণে মোট চাপ হবে 45 সেন্টিমিটার মার্কারি। এটা হবে অ্যান্সার। সম আয়তন পাত্রের নিচের কোন গ্যাসটির আংশিক চাপ সর্বাধিক? আমাদের এখানে আংশিক চাপ চাইছে, আমরা কি জানি? আংশিক চাপ ইজ ইকুয়ালস টু
মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো আমাদের এই অপশনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু মোট চাপটা সেম, মোট চাপ কাটা দিই আমি তার জন্য। আর মূল ভগ্নাংশ সমান সমান কি? মূল ভগ্নাংশ সমান নিজের মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা, ঠিক কিনা? টোটালটাও তো সবার জন্য সেম হবে, তাই না? তাহলে টোটালটা আমি কাটা দিই। তাহলে নিজের মোল সংখ্যার উপরে ডিপেন্ড করতেছে এই আংশিক চাপ। যার নিজের মোল সংখ্যা যত বেশি হবে তার আংশিক চাপ তত বেশি হবে। তো এখানে সবার মোল সংখ্যা বের করে আমি, হাইড্রোজেনের মোল কত আসে? 2/2, 1 মোল আসে। হিলিয়ামের এখানে 8/4, 2 মোল আসে। অক্সিজেনের ক্ষেত্রে 1 মোল আসে, 32/32 1, এরও 1 মোল আসে। তাহলে এখানে মোল সংখ্যা কার বেশি? মোল সংখ্যা 8 গ্রাম হিলিয়ামের বেশি। তো 8 গ্রাম হিলিয়ামের মোল সংখ্যা বেশি, এই ক্ষেত্রে আংশিক চাপও এর বেশি হবে, তাহলে বি নাম্বার হবে অ্যান্সার। তারপরটা বলছে 1 এটিএম চাপে একটি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন 1:4 অনুপাতে আছে। অক্সিজেনের আংশিক চাপ চাইছে। তো অক্সিজেনের আংশিক চাপ আমরা কি জানি? আংশিক চাপ সমান সমান কি? মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না? তো এখানে মোট চাপ দেওয়া আছে 1 এটিএম, আর মূল ভগ্নাংশ কি হবে? নিজের মোল সংখ্যা। তো এখানে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের মোলের অনুপাতটা দেওয়া আছে। তো সেই হিসাবে অক্সিজেন পরে আছে, 4 পরে আছে, তাহলে এই 4 হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা। এবার টোটাল মোল সংখ্যা 1 + 4, তো 4/5 এটিএম। 4/5 এটিএম এটা কিভাবে লেখা যায়? নিচেও 20 দ্বারা গুণ করে, উপরে 20 দ্বারা গুণ করে, তাহলে 80/100, তার মানে 0.8 এটিএম। 0.8 এটিএম আছে? 0.8 এটিএম নাই। প্যাসকেলে নেই। প্যাসকেলে নেওয়ার জন্য 0.8 এর সাথে 10⁵ গুণ করলে তো এটা প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ারে আসবে। অপশনে আছে, দেখো 0.8 × 10⁵ এটিএম আছে, কিন্তু এটা তো আমরা প্যাসকেলে নিছি। 8 × 10⁴ নিউটন পার মিটার স্কয়ার, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 8 × 10⁴ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা হবে অ্যান্সার, সি নাম্বার হবে অ্যান্সার। এখানে কিন্তু এটিএম দেওয়া আছে, এখানে যদি প্যাসকেল দেওয়া থাকতো বা নিউটন পার মিটার স্কয়ার দেওয়া থাকতো তাহলে এটাই অ্যান্সার হতো। তাহলে কোনটা অ্যান্সার হবে? এটা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে সি নাম্বার। এখন আমরা গ্যাসের গতীয় তত্ত্ব সম্পর্কিত যত যা আছে সবকিছু পড়বো। তো এখানে আমাদের যা যা বের করতে হয় সেটা হচ্ছে গ্যাসের বেগ বের করতে হয়, সি আরএমএস বেগ, তারপর সি অ্যাভারেজ বেগ, সি মোস্ট প্রবাবল বেগ, তারপরে গ্যাসের গতিশক্তি বের করতে হয়। আমরা যদি সরাসরি সূত্রে চলে যাই, তাহলে সি আরএমএস ইকুয়াল লেখা যায় √3RT/m। এখানে খেয়াল রাখতে হবে যে এমটা অবশ্যই কেজিতে নিতে হবে, এবং এই যে আর আর এর ভ্যালু অবশ্যই এসআই এককে নিতে হবে, যেটার ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, আর সি অ্যাভারেজ অর্থাৎ গড় যে বেগটা আছে সেটা হচ্ছে √8RT/m। আর সম্ভাব্যতম বেগ সি মোস্ট প্রবল √2RT/m। এখানে সকল ক্ষেত্রেই কিন্তু এম এর ভ্যালু অবশ্যই কেজিতে নিতে হবে। আচ্ছা, আর গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সূত্র যেটা ইকে ইকুয়াল F/2 nRT। এই এফটা কি? এফ হচ্ছে স্বাধীনতার সহগ। এই এফ এর ভ্যালু বিভিন্ন রকম হতে পারে, যেমন এক পরমাণুর ক্ষেত্রে, যেমন হিলিয়াম নিয়ন, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এর ভ্যালু হয় 3। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, এখানে যেমন এক পারমাণবিক হিলিয়াম নিয়ন আছে, আর্গন আছে। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে অক্সিজেন, নাইট্রোজেন, এরকম গ্যাস আছে। তো আবার কার্বন ডাই অক্সাইডও, কিন্তু কার্বন ডাই অক্সাইড বহু পারমাণবিক কিন্তু সরলরৈখিক, সেই জন্য কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও এই 5 হবে স্বাধীনতার সহগ। আর ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যেমন অ্যামোনিয়া, এদের ক্ষেত্রে স্বাধীনতার সহগ এফ এর ভ্যালু কিন্তু 6 হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই 5 বা 6 নিলে অপশনের সাথে একটাও অ্যান্সার মিলে না, 3 নিলে বলা অপশনের সাথে অ্যান্সার মিলে। তো এই চ্যাপ্টারে আমরা বাই ডিফল্ট ধরে নিব যে গতিশক্তি ইকা সমান সমান 3/2 nRT, এটা ধরে আমরা ম্যাথ করব। আর গড় গতিশক্তি সেটা হচ্ছে 3/2 kT। কে এর ভ্যালু কত? 1.38 × 10⁻⁻23।
জুল পার কেলভিন পার মলিকিউল। হ্যাঁ, তো আমরা এখন কোশ্চেন প্র্যাকটিসে চলে যাই। এই টপিকের প্রথম কোশ্চেন আমাদের বলছে যে কোনটি আরএমএস বেগ সম্পর্কিত। আচ্ছা, আরএমএস বেগের সূত্র আমরা কি জানি? সি ইকুয়াল রুট ওভার অফ 3RT বাই এম, তাই না? তো হুবহু সূত্র তুলে দিচ্ছে, এটা কিন্তু কোশ্চেন ব্যাংকেরই ম্যাথ। আমি কিন্তু আকাশ থেকে এটা উঠে আনি, এটা কোশ্চেন ব্যাংকে আসা ম্যাথ, এটা আসতেই পারে। বুঝছে, কিন্তু অনেক সহজ সহজ কোশ্চেন করে, সূত্র হুবহু তুলে তুলে দেয়। তো সেই ক্ষেত্রে এইরকম কোশ্চেন আসতেই পারে। তো এখানে মিল আছে এ নাম্বার সাথে, এ নাম্বার হবে অ্যান্সার। 2 নম্বরে বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আরএমএস বেগ কত? তো আমরা কি জানি, সিআরএমএস ইকুয়াল রুট ওভার অফ 3RT বাই এম, রুট ওভার অফ 3R। 27 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে নিলে কত আসবে? 300। এম কত? হিলিয়ামের কত হয়? হিলিয়ামের কিন্তু ভর, আণবিক ভর 4। ঠিক আছে। এখানে একটা কথা, এই অপশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা যদি এটা এসআই এককে নিই, এই 4 তো আমরা সিজিএস এককে, সিজিএস 4 একক, 4 তো গ্রামে, তাই না? এটা এসআই এককে নিলে 10⁻³ দিতে হবে, কেজি আসবে। কিন্তু 10⁻³ দিলে অপশনের সাথে মিলে না, সেজন্য আমরা এটা আরো সিজিএস এ নিয়েছি। আমরা এই আণবিক ভরটাও সিজিএস এ নিয়েছি, গ্রামে নিয়েছি, সেহেতু এখানে 10⁻³ দেওয়ার দরকার নেই। একদম সহজ, 4 দ্বারা যদি 300 কে কাটা হয় তাহলে কত আসবে? 75 না? 4 যদি 75 গুণ করা হয় তাহলে তো 300 আসে। 4 দ্বারা 300 ভাগ করো, কত হয়? 75। তাহলে 75-এর সাথে 3 আবার গুণ আছে, তাহলে 3 7 21, 210, আর 3 5 15, কত হয়? 225। তাহলে রুট ওভার অফ 225 আর এটা আসে। রুট ওভার অফ 225 আর আছে? নেই। 225-এর উপর রুট যদি করা হয় তাহলে কত আসে? 15 রুট আর। অপশন এ হবে অ্যান্সার। 3 নম্বরে বলছে যে ম্যাক্সওয়েলের সম্ভাব্যতম বেগ আলফা এর ক্ষেত্রে কোনটি সঠিক? তো আমরা কি জানি, মোস্ট প্রবাবল, সি মোস্ট প্রবাবল ইকুয়াল রুট ওভার অফ 2RT বাই এম, এটা জানি না? হ্যাঁ, তো সি মোস্ট প্রবাবল জায়গায় শুধু আলফা ব্যবহার করছে, তো আলফা ইকুয়াল রুট ওভার অফ 2RT বাই এম, এটা সি নাম্বার হবে অ্যান্সার। 4 নম্বরে বলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি কত? তো গতিশক্তি ই কে সমান সমান কি জানি, 3/2 nRT। 3/2 এন ইকুয়াল কত হবে? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ তো আছে 2 গ্রাম, আর এম কত? কার্বন ডাইঅক্সাইডের 44, আর আর টি কত? 35 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নেই, 273 যোগ 35 কত আসে? 308 আসবে, 308 আসবে। এই দুই কাটাকাটি, আর এই দুইটা কাটাকাটি জানি, সেটা দেখার বিষয় আমাদের। হ্যাঁ, তো এটাকে যদি 2 দ্বারা কাটা হয় তাহলে আসবে 22, আর এটাকে যদি কাটা হয় 2 দ্বারা, 300-কে 2 দ্বারা কাটলে 150 হয়, তাহলে এখানে 308, তাহলে এখানে কত আসবে? 154 আসবে, 154। এটাকে আবার 2 দ্বারা কাটা যায়, 2 দ্বারা কাটলে কত আসবে? 11। 154-কে 2 দ্বারা কাটলে কত আসবে? 70, 75, 75 কত হয়? 150। 76, 76 কত আসবে? 152। 77, 77, 154, হ্যাঁ 77 আসবে এখানে। তো 11 আর 77 কত হয়? 7 11 77, 7 11 77 কাটলে পারলা 7 আসে। তাহলে আলটিমেটলি এখানে আসলো 3 ইন্টু আর ইন্টু 7, 3 7 21, 21 আর। তাহলে কে সমান সমান 21 আর, গতিশক্তি হবে 21 আর, বি নাম্বার হবে অ্যান্সার। এটা আমাদের এই টপিকের লাস্ট কোশ্চেন। এখানে বলছে তাপমাত্রা কত গুণ করলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে? আমরা কি জানি যে সি ইজ প্রপোর্শনাল টু রুট টি, তাই কি না? গ্যাস অণুর বেগ তাপমাত্রার বর্গমূলের সমান হবে, তাই না? তো C1/C2 ইকুয়াল রুট ওভার অফ T1/T2 লেখা যায়। তো এখানে যে শর্তটা দিছে যে অণুর বেগ দ্বিগুণ হবে, অর্থাৎ C2 হবে 2C1, এটা দিয়ে দিছে। তো C1 এর জায়গায়
C2 এর জায়গায় 2C1 আর এদিকে T1/T2, C1 C1 কাটাকাটি, এই রুট যদি এই পাশে আনা হয় তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1/4 আর এদিকে থেকে T1/T2, তাহলে এখান থেকে পাওয়া যায় T2 ইকুয়াল 4T1, অর্থাৎ 4 গুণ করলে অক্সিজেন গ্যাস অনুর বেগ দ্বিগুণ হবে। অ্যান্সার হবে বি নাম্বার। আমাদের এখনকার যে টপিক সেটা হচ্ছে আদর্শ ও বাস্তব গ্যাস সংক্রান্ত। একদম শর্টকাটে যদি বলা হয় তাহলে বাস্তব গ্যাসের সমীকরণটা কি হয়, যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি। বাস্তব গ্যাস এই সমীকরণ মেনে চলে, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পিভি ইকুয়াল জেড এন আর টি। তো জেড ইজ ইকুয়াল পিভি বাই আর টি, এন আর পিভি বাই এন আর টি। তো এই জেড এর ভ্যালু যখন 1 হবে তখন সেই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের হিসাবে গণ্য হবে, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এই জেড হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক, অত কিছু জানা লাগবে না। আমাদের আরেকটা জিনিস জানা লাগবে যে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে চ চ মিলবে না। হ্যাঁ, চ আর চ মিলবে না, অর্থাৎ উচ্চ চাপ হবে না। কেন? এখানেও চ আছে, এখানেও চ আছে, তাহলে কি হবে? উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ যখন দেওয়া হবে একটা বাস্তব গ্যাসে, তখন সেটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এরকম করে মনে রাখবো যে চ চ মিলবে না। হ্যাঁ, উচ্চ চাপ, চ চ মিলে গেছে, তাহলে এটা হবে না, উচ্চ তাপমাত্রা হবে এবং নিম্ন চাপ হবে। আচ্ছা, আর এখন এই টপিকের উপর যে সকল কোশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করব। এই 3টা কোশ্চেন আমরা সলভ করব। তো প্রথমটাতে বলছে যে কোনটি আদর্শ গ্যাস। আসলে প্রকৃতিতে কোনো আদর্শ গ্যাসই নেই, কিন্তু এই অপশনে যেহেতু বলা নেই যে কোনোটি নয়, সেহেতু আমাদেরকে কোনো না কোনোটা দাগাতেই হবে। হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম অনেক ছোট, এই হিলিয়ামটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে আর কি, ফুললি আদর্শ গ্যাস তা না। হিলিয়ামের আকৃতি ছোট হওয়ার কারণে হিলিয়াম আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেহেতু আমরা হিলিয়ামটা দাগা দিতে পারবো। তারপরে বলছে কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো আমরা প্রথমে এটা শিখছি যে চ চ মেলানো যাবে না, যেমন উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা, এখানে কিন্তু উচ্চ চাপ চ চ মিলে গেছে, তাহলে কি হবে যে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা। আবার বুঝাই, এখানে আমরা যদি দেখি তাহলে হবে যে নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ চ চ মিলে গেছে, এটা অ্যান্সার হবে না। পরম শূন্য তাপমাত্রায় তো জীবনে হবে না, এখানে শুধুমাত্র একটা দেওয়া আছে, তাহলে এটা হবে না। এখানে কি উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, এখানে কি চ চ মিলে গেছে, চ চ মিলে যায়নি, তাহলে এটা হবে অ্যান্সার। এটা মনে রাখার টেকনিক আর কি। কোনটি আদর্শ গ্যাস? হিলিয়াম? দেখা দেব? না, হবে না। কারণ কি? অপশনের দিকে একটু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু অপশনে কোনোটি নয় আছে। আসলে প্রকৃতিতে কোনো আদর্শ গ্যাস বলে কোনো গ্যাসই পাওয়া যায় না, সবই বাস্তব গ্যাস। কিন্তু হিলিয়াম আদর্শ গ্যাসের মতো আচরণ করে। যদি অপশনে কোনোটি নয় থাকে তাহলে কোনোটি নয় আমাদের দাগা দিতে হবে, আর যদি কোনোটি নয় এরকম যদি না থাকে তাহলে হিলিয়াম যদি থাকে তাহলে হিলিয়াম আমাদের দাগাবো, তাহলে মার্ক করে দেবো ইনশাল্লাহ। এখন আমরা নতুন টপিকে চলে যাব, যেটা হচ্ছে অ্যাসিড ক্ষারক মতবাদ। তো অ্যাসিড ক্ষারক মতবাদ তিনজন বিজ্ঞানী তিনটা দিছে। তো আমরা যদি একটু লিখি, প্রথমটা হচ্ছে আরহেনিয়াস, বনস্টেড লরি, আর একটা হচ্ছে লুইসটা ইম্পর্টেন্ট।
তো আরহেনিয়াসের মতে যে জলীয় দ্রবণে যে H+ দান করে সে হচ্ছে অ্যাসিড, আর জলীয় দ্রবণে যে OH- আয়ন দান করে সে হচ্ছে ক্ষারক। আরহেনিয়াসের মতে কি, যে জলীয় দ্রবণে H+ দান করে সে হচ্ছে অ্যাসিড, জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন যে দান করে সে হচ্ছে ক্ষারক। আর বনস্টেড-লাউরি বলছে যে শুধু H+ দান করলে অ্যাসিড, H+ গ্রহণ করলে ক্ষারক। লুইস বলছে যে ইলেকট্রন জোড় গ্রহণ করলে অ্যাসিড, আর ইলেকট্রন জোড় দান করলে ক্ষারক। তো এই লুইস অ্যাসিডের কয়েকটা আমরা এক্সাম্পল মনে রাখবো। লুইস অ্যাসিড, হ্যাঁ, মুখস্থ রাখবো আর কি। যেমন AlCl3, BF3, এই দুইটা মনে রাখলেই হবে। AlCl3, BF3, অর্থাৎ যাদের মধ্যে অষ্টক সংকোচন আছে, হ্যাঁ, যাদের মধ্যে অষ্টক সংকোচন আছে তারা হলো লুইস অ্যাসিড। আর যাদের মধ্যে অষ্টক সম্প্রসারণ আছে, যাদের কাছে 8টার বেশি ইলেকট্রন আছে, তারা হলো লুইস ক্ষার। এভাবে মনে রাখা যায়। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এখানে অষ্টক সংকোচন আছে, ই হচ্ছে লুইস অ্যাসিড। BF3 এখানেও অষ্টক সংকোচন আছে, ই হচ্ছে লুইস অ্যাসিড। এভাবে মনে রাখা লাগবে। এই দুটি এক্সাম্পল মনে রাখলে অনেক হেল্প হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে অ্যাসিডের তীব্রতার ক্রম, যদি সেটা হ্যালোজেন গ্রুপযুক্ত অ্যাসিড হয়, যেমন হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হ্যাঁ, HCl, এরকম যদি হয়, তাহলে যে হ্যালোজেনের আকার যত বেশি, সেই হ্যালোজেন যুক্ত অ্যাসিডের তীব্রতা তত বেশি। যেমন আমরা জানি কি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নিচে যত যাচ্ছে আকার তত বাড়তেছে। অর্থাৎ নিচে যাওয়ার সাথে সাথে আকার যেমন বাড়তেছে, তেমন তীব্রতা ততটা বাড়তেছে। যেমন হাইড্রোজেন আয়োডাইড এর তীব্রতা সবচেয়ে বেশি হবে, কারণ এর আকার বেশি হ্যালোজেনের মধ্যে। তারপরে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এভাবে। আর অক্সো অ্যাসিডের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। অক্সো অ্যাসিডের যে কেন্দ্রীয় মৌলটা আছে, কেন্দ্রীয় পরমাণুটা আছে, যেমন H2SO4, এটা একটা অক্সো অ্যাসিড। এই অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুকে সালফার। আরেকটা যদি আমরা দেখি HClO4, এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন। তো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি, সেই অক্সো অ্যাসিড তত বেশি কি তীব্র, তত শক্তিশালী। যে অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি, সেই অ্যাসিডের শক্তি তত বেশি। যদি দুইটা অ্যাসিডের মধ্যে জারণ সংখ্যা সেম হয়ে যায়, তাহলে কি হবে? যদি দুইটা অ্যাসিডের মধ্যে জারণ সংখ্যা সেম হয়, তাহলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা বেশি, তার শক্তি বেশি, সে বেশি শক্তিশালী। তো এইভাবে মনে রাখলে হবে। এখন আমরা কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। তো 1 নম্বর কোশ্চেনে বলছে যে কোনটি বনস্টেড-লাউরি অ্যাসিড? হ্যাঁ, বনস্টেড-লাউরির মতবাদ অনুযায়ী কি, যে H+ দান করে সে অ্যাসিড, যে H+ গ্রহণ করে সে ক্ষার। তো এখানকার মধ্যে H+ দান করবে কে? H+ দান করার মতো ক্ষমতা আছে একমাত্র এই যে NH4+। কেন? যে NH4+ কিন্তু অ্যামোনিয়াতে পরিণত হয় একটা H+ দান করে, তাই না? তো এখানে H+ দান করবে অ্যামোনিয়া, NH4+। তো ডি নাম্বার হবে অ্যান্সার। আরেকবার বলি, যে বনস্টেড-লাউরি অ্যাসিড হওয়ার যে শর্ত সেটা কি, যে H+ দান করবে সেই অ্যাসিড, আর যে H+ গ্রহণ করবে সে ক্ষার, বনস্টেড-লাউরির তত্ত্ব অনুযায়ী। তো H+ দান করতে পারে এখানে কে? H+ দান করতে পারে NH4+। NH4+ হবে বনস্টেড-লাউরি অ্যাসিড। আচ্ছা, নিচের কোনটি লুইস অ্যাসিড নয়? আচ্ছা, লুইস অ্যাসিড নয় সেটা জানতে চাইছে। এখানকার মধ্যে লুইস অ্যাসিড কোনটা কোনটা? আমরা একদম যে পপুলার যে এক্সাম্পল গুলো, সেটা হচ্ছে BF3, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে এই দুটো আগেই কাটা। এখানে তো বলছে লুইস অ্যাসিড নয় কোনটি সেটা চাইছে। এই দুটো তো লুইস অ্যাসিড, তাহলে এই দুটো আগেই কাটা দেওয়া যায়, তাহলে এই দুটো অ্যান্সার হবে না। এখন আমরা দেখি যে অ্যামোনিয়া,
অ্যামোনিয়াতে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, হ্যাঁ, মুক্তজোড় ইলেকট্রন আছে। তো অ্যামোনিয়া মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে লুইস ক্ষার হতে পারবে, লুইস অ্যাসিড হতে পারবে না। তো এটা হবে অ্যান্সার। নিচের কোনটি উভধর্মী যৌগ নয়? উভধর্মী যৌগ নয় সেটা জানতে চাইছে। পানি কি উভধর্মী যৌগ কি যৌগ না? পানি উভধর্মী যৌগ, তাহলে এটা হবে না। H2SO4- ইলেকট্রন দান করতে পারে, ইলেকট্রন গ্রহণও করতে পারে, তাহলে এই উভধর্মী হিসেবে কাজ করতেছে, তাহলে এও হবে না। ACO3- ইলেকট্রন দানও করতে পারে, একটা ইলেকট্রন দানও করতে পারে আর একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, তাহলে এও উভধর্মী, এটা হবে না। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। এটা অনেক ইম্পর্টেন্ট। এই অ্যাসিডের তীব্রতার ক্রম, এটা অনেক জায়গায় আসে, গুচ্ছতেও আসার সম্ভাবনা আছে, অনেক ইম্পর্টেন্ট যে অ্যাসিডের তীব্রতার ক্রম অনুযায়ী কোনটি সঠিক। তাহলে 1 নাম্বার থেকে দেখি, এ নাম্বার থেকে দেখি, তাহলে হাইড্রোজেন আয়োডাইড আছে, হাইড্রোজেন ক্লোরাইড আছে আর ব্রোমিন আছে। তো আমরা কি জানি যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এখানে ব্রোমিন যদি এখানে থাকতো তাহলে কিন্তু হইতো, হ্যাঁ তাই না? আয়োডিনের পর ব্রোমিন থাকা লাগতো, ক্লোরিন আছে, তাহলে এটা ভুল। এখানে যদি একটু দেখি, হিসাব করি, অক্সি অ্যাসিড, তাহলে কি করতে হবে? তাহলে কেন্দ্রীয় পরমাণুর জনসংখ্যা বের করতে হবে। এর জনসংখ্যা বের করি, তাহলে কি হবে যে +2 +x -8 -6 এর দিকে গেলে +6, এর হবে 6, এর কত হবে 2 আর 3 2 6 4, এর হবে 4, আর এর কত হবে? এর হবে 1 +x -8, এদিকে -1 আছে, তো এদিকে -7 এর দিকে গেলে 8 হয়ে যাবে, তাহলে এটা 6 4 8, তাহলে এটা হলো না, এটা ভুল। এখন আমরা যদি ডি নাম্বারটা যদি দেখি, তাহলে এখানে আছে AClO4 AClO4, এটা কিন্তু সবচেয়ে শক্তিশালী একটা অ্যাসিড। তারপরে আছে HCl, তারপরে আছে মিথানিক অ্যাসিড, তো এটা হবে অ্যান্সার। এই ক্রমটা ঠিক আছে, আমাদের এখানে এটা দেখার দরকারও নেই, এটা চেক করার দরকার নেই, এটা দেখলে তো যাচ্ছে এটা ঠিক আছে, তার মধ্যে এটা ভুল। এই কয়টা কোয়েশ্চেন সলভ করলেই আমাদের এই টপিকের জন্য সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমটাতে বলছে, 5 নাম্বারটাতে বলছে যে HPO4 2- এর অনুবন্ধী ক্ষার কোনটি? এর অনুবন্ধী ক্ষার কোনটি সেটা জানতে চাই, তার মানে এটা অ্যাসিড। আমরা কি জানি অ্যাসিড কি করে? অ্যাসিড H+ দান করে। তো HPO4 2- যদি H+ একটা দান করে তাহলে কি উৎপন্ন হবে? তাহলে PO4 3- উৎপন্ন, হ্যাঁ। কি চাইছে এখানে যে HPO4 2- এর অনুবন্ধী ক্ষার কোনটি? তাহলে এর ক্ষার চাইছে, তার মানে এটা কি? এটা অ্যাসিড। অ্যাসিড কি করে? অ্যাসিড H+ দান করে। তো এখান থেকে যদি একটা H+ যায় তাহলে PO4 2- ছিল, তাহলে PO4 3- হয়ে যাবে, তাই না? PO4 3- এটা অ্যান্সার। তারপরে বলছে কোনটি লুইস অ্যাসিড? আমরা তো মুখস্থ রাখছিলাম যে AlCl3 BF3 এগুলো হলো লুইস অ্যাসিড। তো সেখান থেকে এটা পাওয়া যায় যে AlCl3, এটা হবে লুইস অ্যাসিড। এটা কিন্তু অনেকবার আসা, এটা একদম মুখস্থ রাখবা যে লুইস অ্যাসিড কোনটি? AlCl3 BF3, অর্থাৎ যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, অষ্টক সংকোচন যাদের, তারা হয় লুইস অ্যাসিড। তারপরটা 7 নম্বরে বলছে যে OH আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটি? এখানে অনুবন্ধী অ্যাসিড কোনটি? অ্যাসিড থাকে, তার মানে এটা কি? এটা ক্ষার। ক্ষার কি করে? ক্ষার H+ গ্রহণ করে, তার মানে OH- যদি H+ গ্রহণ করে তাহলে তো এটা পানি উৎপন্ন হয়ে যাবে, তাই না? আরেকবার বোঝাই যে OH আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটি? অনুবন্ধী অ্যাসিড চাইছে, তার মানে এটা কি? এটা ক্ষার। ক্ষার কি করে? ক্ষার H+ গ্রহণ করে। এই OH আয়ন যদি H+ গ্রহণ করে তাহলে পানি উৎপন্ন হবে, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। নিচের কোনটি লুইস ক্ষারক? এবার কিন্তু লুইস ক্ষারক চাইছে, তাই না? এই অপশনগুলো যদি খেয়াল করি তাহলে AlCl3 BF3 এগুলা কিন্তু লুইস অ্যাসিড, তার মানে এই দুটো অ্যান্সার হবে না, এই দুটো আগেই কাটা দেওয়া যায়। এখন এই দুইটার মধ্যে দেখা লাগবে লুইস ক্ষার কে হয়? যাদের ইলেকট্রন বেশি থাকে, অর্থাৎ অষ্টক সম্প্রসারণ হয়, তারা হয় লুইস ক্ষারক। এখানে ইলেকট্রনের শর্টেজ আছে, কারণ উপরে প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, আর যাই হোক এই লুইস ক্ষার হতে পারবে না, তাহলে ইও বাদ। এই দুটো কেমনে বাদ দিলাম? কারণ এই দুটো লুইস অ্যাসিডটা, এই দুটো বাদ হয়ে গেছে। এখানে উপরে প্লাস আছে, অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, আর যাই হোক এই লুইস ক্ষার হতে পারবে না, তাহলে এটাই বাদ, এটাও বাদ, তাহলে থাকে কোনটা? থাকে এটা, এটা হবে অ্যান্সার, হ্যাঁ। এভাবে অপশন বাদ দিয়েও অ্যান্সার মেলানো যায়। তারপরটা 9 নম্বরে বলছে যে সালফিউরিক অ্যাসিড কোনটির উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করবে? সালফিউরিক অ্যাসিড তখনই ক্ষারক হিসেবে কাজ করবে যখন তার সাথে
তার চেয়েও শক্তিশালী, তার চেয়েও তীব্র অ্যাসিড যোগ করা হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের চেয়ে কোনটা বেশি শক্তিশালী সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা বের করতে পারলেই আমরা এখানে অ্যান্সার বলে দিতে পারবো। তো এখানে HNO2 এর ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত আসে? 4 থেকে 1 গেলে 3 থাকে। হ্যাঁ, এখানে থাকে 3। 3 দুগুণ 6 থেকে 1 গেলে 5। 4 দুগুণ 8, 8 থেকে 2 গেলে 6। 4 দুগুণ 8, 8 থেকে 1 গেলে 7। তো এখানে HClO4 এর কেন্দ্রীয় মৌল ক্লোরিনের জারণ সংখ্যা সবচেয়ে বেশি, তাই এই অ্যাসিডটি সবচেয়ে বেশি শক্তিশালী। সালফিউরিক অ্যাসিড কোনটির উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করবে? তাহলে HClO4 এটার উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড ক্ষারক হিসেবে কাজ করবে। কেন? কারণ সালফিউরিক অ্যাসিডের চেয়ে এটা বেশি শক্তিশালী অ্যাসিড, তাই এই অ্যাসিড হিসেবে কাজ করবে এবং এই ক্ষার হিসেবে কাজ করবে। আচ্ছা, তো এই কয়টা মাধ্যমে আমাদের এই টপিকের সকল কোশ্চেন সলভ হয়ে গেল। আমরা এখন যে টপিকে চলে যাব সেটা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড, অর্থাৎ বিওডি, সিওডি, তারপর ডিএ, কি আছে, টিডিএস আছে, ডিও আছে। তো এগুলার মান আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলার মান যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের এখান থেকে যে কয়টা কোশ্চেন আসবে সব আমরা সলভ করতে পারবো। এখান থেকে বিওডি সিওডির ম্যাথ আছে যেগুলো আমাদের দরকার একদমই নেই, ওগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে। আমরা শুধু এই মানগুলো মুখস্থ রাখতে হবে। তো আমরা কয়েকটা মান যদি মুখস্থ রাখি তাহলেই হবে। যেমন পিএইচ, হ্যাঁ, পিএইচ হচ্ছে 6.5 থেকে 8.5। WHO এর মতে পিএইচ এর যে মান সেটা হচ্ছে 6.5 থেকে 8.5। ডিও এর সীমা হচ্ছে 5 থেকে 6 পর্যন্ত। 5 থেকে 6 পর্যন্ত। পিপিএম, অবশ্যই পিপিএম এ হবে। হ্যাঁ, তারপরে আছে বিওডি। বিওডি এর মাত্রা হচ্ছে 6 ppm। সিওডি এর মাত্রা হচ্ছে 10 ppm। আর টিডিএস এর মান হচ্ছে 500 ppm। এই কয়টা মান যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের এখান থেকে যতগুলো কোশ্চেন আসবে সব আমরা সলভ করতে পারবো। তো এখান থেকে আলাদা করে আর কোশ্চেন সলভ করালাম না, এই কয়েকটা মান মুখস্থ রাখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল। এই চ্যাপ্টার থেকে গুচ্ছের জন্য যতটুকু দরকার আমরা ততটুকু কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। তো তোমরা অনেকে অনেক জায়গায় ক্লাস করো, এক একজন 100 ঘন্টা 200 ঘন্টা ক্লাস করো একটা চ্যাপ্টারের উপর। আমার চ্যাপ্টারের ডিউরেশন কিন্তু অতটা বেশি না, 1 ঘন্টা সর্বোচ্চ। 1 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার যে গুছাই ফেলা যায় আমার ক্লাস দেখে তোমরা বুঝতে পারবা। 14 জায়গায় মুখ না মেরে একটা জায়গায় তোমরা ফলো করো, তাহলে দেখবা যে গুচ্ছে একটা ভালো র্যাঙ্ক আসবে। তাছাড়া 10 ঘন্টা 20 ঘন্টা ক্লাস করে একটা চ্যাপ্টার কমপ্লিট করা এভাবে আসলে হয় না। অল্প সময়ের মধ্যে কম্প্যাক্ট ভাবে একটা ক্লাস গোছানোই হচ্ছে স্মার্টনেস। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।